একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নতুন ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 12 লেসন 5 আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এই লেসনটির নাম হলো লিমিটস অব দ্য সায়েন্টিফিক মেথড, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির সীমাবদ্ধতা। আর এই প্যাসেজটি লিখেছেন মাসানোবু ফুকুকা। ওনার নাম হলো মাসানোবু ফুকুকা। ওনারই একটা লেখার অংশ নিয়ে আজকের এই প্যাসেজটি। ওনার সম্পর্কে আমরা প্রথমে আগে জানব, তারপরে আমরা প্যাসেজটি অর্থাৎ ওনার লেখাটি আমরা পড়ব। মাসানোবু ফুকুকা জন্ম 1913 এবং মৃত্যু 2008, ওয়াজ বর্ন অন দ্য জাপানিজ আইল্যান্ড অফ শিকুকু, দ্য ইল্ডেস্ট সান অফ আ রাইস ফার্মার অ্যান্ড লোকাল মেয়র। মাসানোবু ফুকুকা জন্মগ্রহণ করেন জাপানের শিকুকু দ্বীপে, একজন চাল চাষি এবং স্থানীয় মেয়রের বড় ছেলে। After studying plant diseases and working as a produce inspector, he returned to his village in 1938 to focus on natural farming. উদ্ভিদ রোগ নিয়ে পড়াশোনা করার পর এবং একজন উৎপাদন পরিদর্শক হিসেবে কাজ করার পর তিনি 1938 সালে তার গ্রামে ফিরে আসেন প্রাকৃতিক চাষের উপর মনোনিবেশ করতে। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে মাসানোবু ফুকুকা তিনি উদ্ভিদ রোগ নিয়ে পড়াশোনা করেছেন এবং 1938 সালে তিনি গ্রামে ফিরে এসে প্রাকৃতিক চাষ, ন্যাচারাল যে ফার্মিং, এটার উপরে মনোনিবেশ করেন। During World War II, he worked as a food production researcher for the Japanese government but avoided military service until the war's final months. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জাপানি সরকারের জন্য খাদ্য উৎপাদন গবেষক হিসেবে কাজ করেন, কিন্তু যুদ্ধের শেষ মাসগুলোতে সামরিক সেবায় যোগ দিতে এড়িয়ে যান। After the war, he dedicated himself to farming and in 1975 wrote the One Straw Revolution, expressing his concerns about Japan's modernization. যুদ্ধের পরে তিনি কৃষির প্রতি নিজেকে উৎসর্গ করেন এবং 1975 সালে দ্য ওয়ান স্ট্র রেভলিউশন বইটি লেখেন, যেখানে তিনি জাপানের আধুনিকায়নের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেন। Later, Fukuoka worked on projects to fight desertification and continued farming into his 80s. পরে ফুকুকা মরুভূমি প্রতিরোধের প্রকল্পে কাজ করেন এবং তার 80-র দশকেও চাষাবাদ চালিয়ে যান। He also wrote The Natural Way of Farming and The Road Back to Nature. তিনি দ্য ন্যাচারাল ওয়ে অফ ফার্মিং এবং দ্য রোড ব্যাক টু নেচার বইগুলো লেখেন। In 1988, he received the ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফর পাবলিক সার্ভিস। 1988 সালে তিনি পাবলিক সার্ভিসের জন্য ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। Let us read an excerpt from Japanese natural farming practitioner and philosopher Masanobu Fukuoka's celebrated book One Straw Revolution. সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অলরেডি জেনেছি যে উনি দুটি বিখ্যাত বই লিখেছেন। তো ওয়ান স্ট্র রেভলিউশন থেকেই আজকের এই অংশটি আমরা পড়ব। তো এখানে বাংলা মিনিংটি ভাবে দেওয়া হয়েছে। এখন আসুন জাপানি প্রাকৃতিক চাষি এবং দার্শনিক মাসানোবু ফুকুকার বিখ্যাত বই দ্য ওয়ান এক্সট্রা রেভলিউশন থেকে একটি অংশ পড়ি। এক্সাউট মানে হচ্ছে অংশ, বইয়ের একটা অংশ। যে বইটা তিনি লিখেছেন সে বইয়ের অংশ বিশেষ আমরা এখন পড়তে যাচ্ছি। বিফোর রিসার্চার্স বিকাম রিসার্চার্স দিস শুড বিকাম ফিলোসফার্স। গবেষকরা গবেষক হওয়ার আগে তাদের দার্শনিক হওয়া উচিত বা দার্শনিক হতে হবে। তিনি এরকম একটা মত দিয়েছেন। তো যদি কেউ গবেষক হতে চায় সবার আগে তাকে দার্শনিক হতে হবে। চমৎকার একটি কথা তিনি বলেছেন, দে শুড কনসিডার হোয়াট দ্য হিউম্যান গোল ইজ, হোয়াট ইট ইজ দ্যাট হিউম্যানিটি শুড ক্রিয়েট। ডক্টরস শুড নট ফার্স্ট ডিটারমিন অ্যাট দ্য ফান্ডামেন্টাল লেভেল হোয়াট ইট ইজ দ্যাট হিউম্যান বিংস ডিপেন্ড অন ফর লাইফ। তাদের মানবতার লক্ষ্য কী, মানব জাতিকে কী সৃষ্টি করা উচিত তা বিবেচনা করতে হবে। ডাক্তারদের প্রথমে মৌলিক স্তরে নির্ধারণ করতে হবে যে মানব জীবনের জন্য কী কী প্রয়োজন।
In applying my theories to farming, I have been experimenting in growing my crops in various ways, always with the idea of developing a method close to nature. I have done this by whittling away unnecessary agricultural practice. হুইটলিং অ্যাওয়ে এটি একটা চমৎকার ফ্রেজ। এটা মানে হচ্ছে কমিয়ে ফেলা, ডিক্রিজ। বাংলা অনুবাদটি পড়ে নেই। আমি আমার তত্ত্বগুলো কৃষিতে প্রয়োগ করতে বিভিন্ন উপায়ে আমার ফসল চাষের পরীক্ষা চালিয়ে যাচ্ছি। সবসময় প্রকৃতির কাছে নিকটবর্তী একটি পদ্ধতি বিকাশের ধারণা নিয়ে আমি এটি করেছি অপ্রয়োজনীয় কৃষি অনুসরণগুলো কমিয়ে। তো হুইটলিং মানে হচ্ছে কমিয়ে। মডার্ন সায়েন্টিফিক এগ্রিকালচার on the other hand has no such vision. অন্যদিকে আধুনিক বৈজ্ঞানিক কৃষি এমন কোনো দৃষ্টিভঙ্গি নেই। রিসার্চ wonders about aimlessly is researcher seeing just one part of the infinite array of natural factors which affect harvest yields. গবেষণা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। প্রতিটি গবেষক কেবল প্রাকৃতিক উপাদানের একটি অংশ দেখে যা ফলনকে প্রভাবিত করে। Furthermore, this natural factor changes from place to place and from year to year. এছাড়াও এই প্রাকৃতিক উপাদানগুলো স্থান ও সময় অনুযায়ী পরিবর্তিত হয়। Even though it is the same quarter accord, the farmer must grow his crops differently each year in accordance with variations in weather, insect populations, the condition of the soil, and many other natural factors. যদিও এটি একই এক চতুর্থাংশ একর, কৃষককে প্রতি বছর তার ফসল ভিন্নভাবে চাষ করতে হয় আবহাওয়া, পোকামাকড়ের জনসংখ্যা, মাটির অবস্থার এবং অন্যান্য অনেক প্রাকৃতিক উপাদানের পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে। Nature is everywhere in perpetual motion. Conditions are never exactly the same in any 2 years. প্রকৃতি সর্বত্র অবিরাম গতিতে রয়েছে। কোনো দুটি বছরে পরিস্থিতি কখনো একরকম হয় না। Modern research divides nature into teeny pieces and conducts tests that conform neither with natural law nor with practical experiences. আধুনিক গবেষণা প্রকৃতিকে ছোট ছোট টুকরোতে ভাগ করে এবং পরীক্ষাগুলি এমনভাবে পরিচালনা করে যা প্রাকৃতিক আইন বা বাস্তব অভিজ্ঞতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। The results are arranged for the convenience of research, not according to the needs of the farmer. ফলাফলগুলো গবেষণার সুবিধার জন্য সাজানো হয়, কৃষকের প্রয়োজনের জন্য নয়। To think that these conclusions can be put to use with the invariable success in the farmer's field is a big mistake. এই সিদ্ধান্তগুলি কৃষকের মাঠে অপরিবর্তনীয় সফলতার সাথে প্রয়োগ করা যাবে বলে ভাবা একটি বড় ভুল। Recently, Professor Tosunu of EME University wrote a lengthy book on the relationship of plant metabolism to rice harvest. সম্প্রতি এইহিমে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তসুনু একটি দীর্ঘ বই লিখেছেন চালের ফলনের সাথে উদ্ভিদের বিপাকের সম্পর্ক নিয়ে। মেটাবলিজম মানে হচ্ছে বিপাক, মেটাবলিজম। This professor often comes to my field, digs down a few feet to check the soil, brings students along to measure the angle of sunlight and shade and whatnot, and takes plant specimens back to the lab for analysis. এই অধ্যাপক প্রায় আমার মাঠে আসেন, কয়েক ফুট মাটির নিচে খোঁড়েন, সূর্যের আলো এবং ছায়ার কোন পরিমাপ করেন এবং পরীক্ষার জন্য উদ্ভিদ নমুনা নিয়ে যান। When you go back, are you going to try non-cultivation direct seeding? আপনি কি ফিরে গিয়ে অচাষে সরাসরি বীজায়ন করার চেষ্টা করবেন? He laughingly answers, "No, I'll leave the applications to you. I'm going to stick to research." তিনি হাসতে হাসতে উত্তর দেন, না, আমি প্রয়োগগুলো আপনার উপর ছেড়ে দেব, আমি গবেষণায় থাকব।
So that is how it is. You study the function of the plant's metabolism and its ability to absorb nutrients from the soil. Write a book and get a doctorate in agricultural science. এভাবে নয়, আপনি উদ্ভিদের বিপাকের কার্যকারিতা এবং মাটির থেকে পুষ্টি শোষণের ক্ষমতা অধ্যয়ন করেন, একটি বই লেখেন এবং কৃষিবিজ্ঞানের ডক্টরেট পান। বাট ডু নট আস্ক ইফ ইউর থিওরি অফ অ্যাসিমিলেশন ইজ গোয়িং টু বি রেলিভেন্ট টু দ্য yield। কিন্তু আপনি কি আপনার শোষণের তত্ত্ব ফলনের সাথে সম্পর্কিত হবে কিনা তা জিজ্ঞাসা করেন না। Even if you can explain how metabolism affects the productivity of the top leaf when the average temperature is 84 degrees Fahrenheit, there are places where the temperature is not 84 degrees. যদিও আপনি ব্যাখ্যা করতে পারেন কিভাবে বিপাক উষ্ণতার 84 ডিগ্রি ফারেনহাইটের শীর্ষ পাতা উৎপাদনকে প্রভাবিত করে, এমন জায়গা রয়েছে যেখানে তাপমাত্রা 84 ডিগ্রি নয়। And if the temperature is 84 degrees in Ahemi this year, next year it may only the 75 degrees. এবং যদি আহমিতে এই বছরে তাপমাত্রা 84 ডিগ্রি হয়, তবে আগামী বছর এটি হয়তো 75 ডিগ্রি হবে। To say that simply stepping up metabolism will increase starch formation and produce a large harvest is a mistake. কেবল বিপাক বাড়িয়ে দিলে স্টার্চ গঠনের পরিমাণ বাড়বে এবং বড় ফলন হবে বলা একটি ভুল। The geography and topography of the land, the condition of the soil, its structure, texture, and drainage, exposure to sunlight, insect relationships, the variety of seed used, the method of cultivation, truly an infinite variety of factors must all be considered. ভূমির ভূগোল এবং টপোগ্রাফি, মাটির অবস্থান, এর গঠন, টেক্সচার এবং নিষ্কাশন, সূর্যের আলোতে এক্সপোজার, পোকামাকড়ের সম্পর্ক, ব্যবহৃত বীজের প্রকার, চাষের পদ্ধতি, এগুলো সবই বিবেচনায় নিতে হবে। A scientific testing method which takes all relevant factors into account is an impossibility. সমস্ত প্রাসঙ্গিক উপাদানকে একসাথে নিয়ে একটি বৈজ্ঞানিক পরীক্ষামূলক পদ্ধতি তৈরি করা অসম্ভব। You hear a lot of talk these days about the benefits of the good rice movement and the green revolution. আপনি আজকাল গুড রাইস মুভমেন্ট এবং গ্রিন রেভলিউশনের সুবিধাগুলো সম্পর্কে অনেক কথা শুনছেন। Because these methods depend on weak improved seed varieties, it becomes necessary for the farmer to apply chemicals and insecticides 8 or 10 times during the growing season. কারণ এই পদ্ধতিগুলো দুর্বল উন্নত বীজের প্রকারের উপর নির্ভর করে, কৃষকের জন্য মৌসুমে 8 বা 10 বার রাসায়নিক এবং কীটনাশক প্রয়োগ করা প্রয়োজন। In a short time, the soil is burnt clean of microorganisms and organic matter. অল্প সময়ের মধ্যে মাটি মাইক্রো অর্গানিজম এবং জৈব পদার্থ থেকে পরিষ্কার হয়ে যায়। The life of the soil is destroyed and crops come to be dependent on nutrients added from the outside in the form of chemical fertilizers. মাটির জীবন ধ্বংস হয়ে যায় এবং ফসল বাইরের থেকে যোগ করা রাসায়নিক সার থেকে পুষ্টির উপর নির্ভরশীল হয়ে পড়ে। It appears that things go better when the farmer applies scientific techniques, but this does not mean that science must come to the rescue because the natural fertility is inherently insufficient. এটি মনে হয় যে কৃষক যখন বৈজ্ঞানিক কৌশল প্রয়োগ করেন তখন সব কিছু ভালো হয়, কিন্তু এর মানে এই নয় যে প্রকৃতি অবশ্যই উদ্ধার করতে হবে, কারণ প্রাকৃতিক উর্বরতা স্বাভাবিকভাবে অপ্রতুল। It means that rescue is necessary because the natural fertility has been destroyed. এর মানে হলো যে উদ্ধার প্রয়োজন কারণ প্রাকৃতিক উর্বরতা ধ্বংস হয়ে গেছে।
By spreading straw, growing clover, and returning to the soil all organic residues, the earth comes to possess all the nutrients needed to grow rice and winter grain in the same field year after year. তুষ, ক্লোভার চাষ এবং সমস্ত জৈব অবশিষ্টাংশ মাটিতে ফিরিয়ে দিয়ে পৃথিবীর সমস্ত পুষ্টি ধারণ করে, যা একই মাঠে বছর ধরে চাল এবং শীতকালীন শস্য চাষ করতে প্রয়োজন। By natural farming, fields that have already been damaged by cultivation of the use of agricultural chemicals can be effectively rehabilitated. প্রাকৃতিক চাষের মাধ্যমে ইতিমধ্যে চাষ বা কৃষি রাসায়নিক ব্যবহারের দ্বারা ক্ষতিগ্রস্ত ক্ষেত্রগুলো কার্যকরভাবে পুনর্বাসিত করা যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো টেক্সটে বুঝতে পেরেছো। যদি একটা বাক্যে বলা যায় যে এই ফুকুকা আসলে ন্যাচারাল যে কাল্টিভেশন, আমরা যখন কোনো কিছু চাষাবাদ করি তখন প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার্স বা কেমিক্যাল এলিমেন্টস ব্যবহার করি। এতে করে জমি যে উৎপাদন ক্ষমতা সেটা বাড়লেও মূলত আমরা সবসময় কেমিক্যাল এলিমেন্টসের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। আর এখানে যে বীজগুলো আছে যেগুলো আমরা বপন করি সেগুলো কিন্তু পুষ্টি গ্রহণ করে কেমিক্যাল এলিমেন্টসগুলো থেকে। তাই এই ফুকুকা যেটি বলতে চাচ্ছে যে আমাদের প্রাকৃতিক চাষের উপরে আমাদের মনোযোগী হতে হবে, আর আমাদের জমিগুলো মূলত এই প্রাকৃতিক চাষের মাধ্যমে চাষাবাদ করতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা পুরো প্যাসেজটি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।